ধর্ষকের মৃত্যুদণ্ড ৩ দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি শিক্ষার্থীদের। অনলাইন থেকে ছবি ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের। সিএমএইচের স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। ধর্ষণের বিচার নিশ্চিতে আইন সংশোধনের আশ্বাস আইন উপদেষ্টার। অর্থনৈতিক কেলেঙ্কারিতে সংশ্লিষ্টতার অভিযোগে সামিট ও নাবিল গ্রুপের প্রায় ১৫০ কোটি টাকার ব্যাংক হিসেব জব্দ করেছে দুদক। সাভারে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানের ডাকাতি, দোকান মালিক দিলীপ দাস নিহত। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ৩ দিনের মধ্যে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ ৫ দফা বাস্তবায়নে দাবি জানিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। গত সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে এসব দাবি জানান শিক্ষার্থীরা। গতরাতে বিক্ষোভ স্থগিত করে ওই আলটিমেটাম দেন তারা। দাবি আদায় না হলে ৩ দিন পর আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মশাল মিছিল নিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা আগামী ৩ দিনের মধ্যে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ ৫ দফা দাবি জানিয়ে বিক্ষোভ স্থগিত করেন। আজকে আমাদের পক্ষ থেকে ৫ দফা দাবি আমরা ঠিক করেছি। সেখানে প্রথম 2টি দাবি আমাদের আশরাফা যে শামসুন্নাহার হলের শিক্ষার্থী তিনি ঘোষণা করেছেন। বাকি 3টি দাবি আমি এখানে বলছি। প্রথম 2টির মধ্যে আমরা বিশেষ করে এখানে বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। আমরা বলতে চাই যে আগামী 3 দিনের মধ্যে যদি এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন না হয় তাহলে আমরা আমাদের 5 দফা দাবি নিয়ে আবার পুনরায় মাঠে আসব। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, জনসম্মুখে ধর্ষকের শাস্তি না দিলে ভবিষ্যতে ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড সহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। রবিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নিপীড়ন বন্ধ না হওয়ায় বর্তমান সরকারের সমালোচনাও করেন বিক্ষোভকারীরা। রিপোর্ট জিয়া খানের। ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা। সর্বোচ্চ শাস্তি দাবি অপরাধীর। আমার ফ্যামিলি সবসময় একটা টেনশনে থাকে যে কখন না আমার মেয়েটাও ধর্ষিত হয়। এটা যদি আরো দ্রুত সময় বিচার ব্যবস্থায় পরিবর্তন এনে বিচার আরো দ্রুত করা হতো তাহলে বাকিরা এই ধরনের অপরাধ করার আগে আরো 10 বার ভাবতো। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয়। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে রবিবার সকাল থেকেই বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্যের সামনে মিছিল করে শিক্ষার্থী ও শিক্ষকরা। বর্তমান অবস্থার জন্য সরকারের সমালোচনা করেন তারা। দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত মাসে 50টিরও বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আমাদের যে অন্তর্বর্তী সরকার, যিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার, তার এক্ষেত্রে দায় আছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একের পর এক ঘটনা ঘটার পরও ওনারা বলছেন জিরো টলারেন্স, ওনারা বলছেন মব তারা প্রশ্রয় দেবেন না, অথচ আমরা দেখছি একের পর এক মব সৃষ্টি করেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং ভুক্তভোগী বিচার পাচ্ছেন না। যে জন্য এই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তার সেই বাস্তবায়িত না হবে আমরা পথে থাকবো। পরিস্থিতি থেকে উত্তরণে কয়েকটি দাবির কথা বলেন শিক্ষার্থীরা। দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ধর্ষণের বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের না নেবে কোনো উপায় নাই। সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত যাক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই নির্দেশনা দেন। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার মোহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আবেদন জানান। ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেয় হাইকোর্ট। এ সময় হাইকোর্ট বলেন, যারা শিশুটির ছবি প্রকাশ করেছেন তারা আইন ভেঙেছেন, এটা অন্যায়। ছবি না সরালে নতুন আদেশ দেওয়া হবে বলেও জানান হাইকোর্ট। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশুটিকে দেখতে গিয়ে তিনি এই নির্দেশনা দেন। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিকিৎসকরা জানান, এখনও জ্ঞান ফেরেনি শিশুটির। শনিবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনাগুলোর সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৩ মাসের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিতে আইন সংশোধনের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, যেখানে মব হবে সেখান থেকেই জড়িতদের তুলে আনা হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা, আইন শৃঙ্খলা বাহিনীর মানবিক আচরণের সুযোগে ধর্ষণ বা নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতার জায়গা বাংলাদেশে হবে না। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। দেশব্যাপী মব ভায়োলেন্স, ধর্ষণ, নারীদের উপর যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার দেশের ছাত্র জনতা। মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে সরকার। সচিবালয়ে ৩ উপদেষ্টার এমন সংবাদ সম্মেলনে জানান দিচ্ছে, সরকারের ভেতরেই এসব ঘটনা নিয়ে চলছে অস্বস্তি। এসব ঘটনায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আইন উপদেষ্টা। দেশের জনগণের কাছে জানাতে চাই যে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠোর হব, আরও সজাগ হব, আরও কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করব। নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এটা স্টপ করার চেষ্টা করব। জানান, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের শাস্তি নিশ্চিতে আইন সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজকে আমরা রিয়ালাইজ করেছি এই পরিস্থিতির কারণে, আজকে মানে গ্র্যাজুয়ালি রিয়ালাইজ করে আজকে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে আমাদের কঠোর হওয়ার সময় এসেছে এবং এখানে যে কোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, মব অথবা নারীর প্রতি সহিংসতা আর বরদাস্ত করবে না সরকার। যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর যৌন নিপীড়ন এবং শাহবাগ থানায় গিয়ে মব তৈরিতে জড়িতরা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো। আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিঘ্নে দায়িত্ব পালনে কেউ বাধা দিলে তাদের আইনের আওতায় আনার ঘোষণাও দেন ৩ উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ 3 এবং মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা প্রকল্পের কাজের ধীর গতিতে অসন্তোষ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে তিনি বিস্ময় প্রকাশ করে জানতে চান, এরকম গুরুত্বপূর্ণ প্রকল্প কিভাবে প্রায় 10 বছর আটকে থাকে। ভূগর্ভস্থ পানির উত্তোলন বাড়ায় দিন দিন পরিবেশকে বিরাট হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রকল্পের বাধাগুলো দ্রুত চিহ্নিত করার পাশাপাশি খরচ কমানোর বিষয়েও আলোচনা হয় বৈঠকে। সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প ফেজ 3 এর মাধ্যমে পরিশোধন করে ঢাকা মহানগরীতে বসবাসকারীদের জন্য টেকসই ও পরিবেশ বান্ধব পানি সরবরাহের ব্যবস্থা গড়ে তুলতে মেঘনা নদী রক্ষা পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়। এর পাশাপাশি নদী রক্ষা কমিশনকে কিভাবে আরও সক্রিয় করা যেতে পারে এবং পরিবেশ অধিদপ্তর ও নদী রক্ষা কমিশনের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয় বৈঠকে।
অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসেব জব্দ করেছে দুদক। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এস আলমের ঘনিষ্ঠ সহযোগী নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসেবে থাকা প্রায় 100 কোটি টাকা জব্দ করেছে দুদক। একই সাথে রাজশাহীতে প্রতিষ্ঠানটির 39টি জমির দলিল জব্দেরও আদেশ দিয়েছে আদালত। এছাড়াও বিদেশে টাকা পাচারের অভিযোগে সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাব থেকে প্রায় 42 কোটি টাকা জব্দ করা হয়েছে। এদিকে বছরে 66 লাখ টাকার সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহার করায় রাজধানীর গ্রিন রোডের রসনা বিলাস ও গ্রিন বাংলা রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে দুদক। সম্পদের মধ্যে যদি কোনো সম্পদ দেশের বাইরে থেকে থাকে তাহলে সেই সংক্রান্তে আমাদের অনুসন্ধান টিমের পক্ষ থেকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হবে। এটাই পরবর্তী পদক্ষেপ। দেশগুলোতে যেগুলি অবরুদ্ধ আছে সেগুলি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধকৃত অবস্থায় থাকবে। রাষ্ট্র পরিচালনায় টেলিকম ও পাওয়ার খাত সংস্কার অত্যন্ত জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের মুঠোফোনের গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য ব্যক্ত করেন। তিনি বলেন, বিগত সরকারের সময় এই খাত সবচেয়ে বেশি লুটপাট হয়েছে, তাই দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে তিনি দোষীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। এ সময় তিনি ইন্টারনেট বন্ধের মতো বেসিক হিউম্যান রাইটে যাতে হাত দেয়া না হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, কেউ যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য কাজ করছে সরকার। সেক্টরে হবে, সেই ক্ষেত্রে আমরা এই সেক্টরে তেমন কোনো রিফর্ম দেখতে পাই না। জনগণের চাহিদাটা কি সেটা বুঝি, আমি কোথায় এফেক্টেড হচ্ছি সেটা আমি বুঝি, এবং আমি একজন রাজনীতিবিদ। রাষ্ট্র পরিচালনার জন্য একটা টেলিকমিউনিকেশন সেক্টর, পাওয়ার সেক্টর এবং এই সেক্টরগুলো কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এখানে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই সেক্টরগুলোকে রিফর্ম করা খুব জরুরি হয়ে পড়বে বলে আমি মনে করি। সাইবার সেফটি অর্ডিন্যান্সে আমরা ইন্টারনেটকে নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি এবং একই সাথে বাংলাদেশের যেই টেলিযোগাযোগ আইন, সেই টেলিযোগাযোগ আইনেও আমরা এমন কিছু রাখবো না যেটা সরকার কিংবা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয়। অর্থাৎ ইন্টারনেট আমাদের তরুণ প্রজন্মের প্রোডাক্ট। ইন্টারনেট কেন্দ্রিক যে কোনো ধরনের নিয়ন্ত্রণ এটা আমাদের জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে। সেজন্য আমরা এমন পলিসি করব এবং রেগুলেশন করব যেখানে সরকার বা বেসরকারি কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। সাভারের আশুলিয়া থানার নয়ার হাট বাজারের গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হাতে নিহত হয়েছে দোকান মালিক দিলীপ দাস। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত 9টার দিকে 7-8 জনের ডাকাত দল ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে বাজারের সেলুঘাটে দিলীপ স্বর্ণের দোকানের ভেতরে ঢোকে। দোকানে এ সময় দিলীপ দাস ও তার স্ত্রী ছিলেন। তাদের জিম্মি করে ডাকাত দল স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়। পার্শ্ববর্তী কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা দোকান মালিক দিলীপ দাসকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়। নিহতের ভাই কৃষ্ণ দাস জানান, গুরুতর আহত অবস্থায় দিলীপ দাসকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। কড়া নিরাপত্তার মধ্যে চলমান অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনের পদত্যাগের দাবি থেকে সরে এসেছেন BSECর কর্মকর্তা কর্মচারীরা। এদিকে BSECতে অস্থিরতার বিষয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে DSE, CSE, DBA ও CDBL সহ 7টি সংস্থার প্রতিনিধি দল। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। ঘটনার সূত্রপাত BSECর সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে। এর জেরে বুধবার প্রায় 4 ঘন্টা BSEC চেয়ারম্যান ও কমিশনারকে অবরোধ ও বৃহস্পতিবার কর্মবিরতি পালন করে কর্মকর্তা কর্মচারীরা। তবে শেষ পর্যন্ত BSEC চেয়ারম্যান পদত্যাগ করছেন এমন ঘোষণায় রবিবার BSEC কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগদান করেন। তবে যেসব কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা কেউই অফিস করেননি। এদিকে সকাল 11:15টার দিকে BSEC ভবনে আসেন DSE, CSE, DBA ও CDBL সহ 7 সংস্থার প্রতিনিধি দল। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে আলোচনার বিষয়ে অবহিত করেন তারা। জানান, BSEC চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার কথা। বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের
উপরে আস্থা হারাবেন না। চলমান যে সংস্কার কার্যক্রম তার সফল সম্পাদন এবং সাথে সাথে সরকার কর্তৃক পুঁজিবাজারে যে প্রণোদনা আছে সেটাকে সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজার শীঘ্রই একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এই একটা সংকটময় পরিস্থিতিতে আমরা তার উত্তরণের পথ একটা খুঁজবার জন্য আমরা সেটা কমিশনে এসেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের যোগ্য চেয়ারম্যান আমাদের সাথে এসেছেন এই বক্তব্যটি বিনিয়োগকারীদের কাছে পৌঁছানোর জন্য, যে আমরা বাজারের সাথে আছি, বাজার আমাদের, আমরা ছিলাম, আছি এবং সামনেও থাকবো। বাজারে যেই সংকটটি এখন তৈরি হয়েছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং এই ধরনের কোনো পরিস্থিতির জন্য আমরা পরিচিত ছিলাম না। পরে বিসিসি চেয়ারম্যান সাংবাদিকদের সাথে কথা বলেন। প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সমস্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডাররা ওনারা এসেছিলেন আমাদের সাথে দেখা করতে এবং আমাদের সাথে সহমর্মিতা এবং সংহতি জানাতে। ওনারা আমাদেরকে সমস্ত সহযোগিতা এবং সব ধরনের সাপোর্ট দিয়ে যাবেন সেই কথা বলেছেন। আর এটার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা কর্মচারী আছে ওনারাও কাজে ফেরত আসছেন এবং আমরা সবসময় গতদিনও আপনাদেরকে বলেছি সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবারও বিএসসি কার্যালয়ে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করেন। গোলাম মনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপূর্ব নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে। এ সময় স্থানীয় জনতা এক দুর্বৃত্তকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রবিবার রাত 10টার দিকে শহরের চাষারা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অপূর্ব ফতুল্লার মাদসাইদ এলাকার বিএনপির নেতা খোকন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাতে ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলে অপূর্বও ছিল। মিছিল শেষে বাড়ি ফিরে যাওয়ার পথে একটি চায়ের দোকানের সামনে দুজনের ঝগড়া দেখে অপূর্ব থামাতে যায়। এ সময় দুর্বৃত্ত সম্রাটের সাথে অপূর্বের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সম্রাট অপূর্বকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্রাটকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ধর্ষকের মৃত্যুদণ্ড ও 3 দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি শিক্ষার্থীদের। অনলাইন থেকে ছবি ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের। সিএমএইচের স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। ধর্ষণের বিচার নিশ্চিতে আইন সংশোধনের আশ্বাস আইন উপদেষ্টার। অর্থনৈতিক কেলেঙ্কারিতে সংশ্লিষ্টতার অভিযোগে সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসেব জব্দ করেছে দুদক। সাভারে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি। দোকান মালিক দিলীপ দাস নিহত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।